গল্পবাবুর আসরের নতুন একটি পর্বে সমস্ত শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। আমাদের এই সপ্তাহের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী সিরিজের গল্প সীমন্ত হীরা। এটি ব্যোমকেশ সিরিজের তৃতীয় গল্প। ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প সত্যান্বেষী। যদিও এই গল্পটি প্রথম প্রকাশিত নয়, প্রথম প্রকাশিত গল্প পথের কাঁটা। পথের কাঁটা এবং সত্যান্বেষী এই দুটি গল্পই আমাদের গল্পবাবুর আসরে রয়েছে। সুপ্রিয় শ্রোতারা শুনতে চাইলে এই গল্প দুটি শুনে দেখতে পারেন। আজকের গল্প সীমন্ত হীরা আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি আমাদের পুরনো বন্ধু হন তাহলে আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসুন শুরু করা যাক আমাদের আজকের গল্প সীমন্ত হীরা। কিছুদিন যাবৎ ব্যোমকেশের হাতে কোনো কাজকর্ম ছিল না। এ দেশের লোকের যেমন বদ অভ্যাস, ছোটোখাটো চুরিচামারি হলে বেবাক হজম করে যায়, পুলিশে পর্যন্ত খবর দেয় না। হয়তো তারা ভাবে সুখের চেয়ে স্বস্তি ভালো। নেহাত যখন গুরুতর কিছু ঘটে যায় তখন সংবাদটা পুলিশ পর্যন্ত পৌঁছায় বটে, কিন্তু গাঁটের করি খরচ করে বেসরকারি গোয়েন্দা নিযুক্ত করার মতো উদ্যোগ বা আগ্রহ কারো দেখা যায় না। কিছুদিন হাহুতাশ ও পুলিশকে গালিগালাজ করে অবশেষে তারা ক্ষান্ত হয়। খুন জখম ইত্যাদিও যে আমাদের দেশে হয় না এমন নয়, কিন্তু তার মধ্যে বুদ্ধি বা চতুরতার লক্ষণ লেশ মাত্র দেখা যায় না। রাগের মাথায় খুন করে হত্যাকারী তৎক্ষণাৎ ধরা পড়ে যায় এবং সরকারের পুলিশ তাকে হাজতজাত করে অচিরাত ফাঁসি কাঠে ঝুলিয়ে দেয়। সুতরাং সত্যান্বেষী ব্যোমকেশের পক্ষে সত্য অন্বেষণের সুযোগ যে বিরল হয়ে পড়বে এটা বিচিত্র কিছু নয়। ব্যোমকেশের অবশ্য সেদিকে লক্ষ্যই ছিল না। সংবাদপত্রের প্রথম পাতায় উত্তর পশ্চিম কোণ থেকে শেষ পাতার দক্ষিণ পূর্ব কোণ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ রূপে পড়ে বাকি সময়টুকু নিজের লাইব্রেরির ঘরে দরজা বন্ধ করে কাটিয়ে দিচ্ছিল। আমার কিন্তু এই একটানা অবকাশ অসহ্য হয়ে উঠেছিল। যদিও অপরাধীর অনুসন্ধান করা আমার কাজ নয়, গল্প লিখে বাঙালি পাঠকের চিত্ত বিনোদনের অবৈতনিক কাজকেই জীবনের ব্রত করেছি। তবু চোর ধরার যে একটা অপূর্ব মাদকতা আছে তা অস্বীকার করার উপায় নেই। নেশার বস্তুর মতো এই উত্তেজনার উপাদান যথাসময়ে উপস্থিত না হলে মন একেবারে বিকল হয়ে যায় এবং জীবনটাই নুনহীন তরকারির মতো বিস্বাদ ঠেকে। তাই সেদিন সকালবেলা চা খেতে খেতে ব্যোমকেশকে বললাম, কি হে, বাংলাদেশের চোর ছেঁচড়গুলো কি সব সাধু সন্ন্যাসী হয়ে গেল নাকি? ব্যোমকেশ হেসে বলল, না, তার প্রমাণ তো খবরের কাগজে রোজ পাচ্ছ। তা তো পাচ্ছি, কিন্তু আমাদের কাছে আসছে কই? আসবে আসবে, চারে যখন মাছ আসবার তখনই আসে, তাকে জোর করে ধরে আনা যায় না। তুমি কিছু অধীর হয়ে পড়েছ দেখছি, ধৈর্যং রহু। আসল কথা, আমাদের দেশে প্রতিভাবান বদমাইশ প্যারাডক্স হয়ে যাচ্ছে। কি করব? দোষ আমার নয়, দোষ তোমাদের দিনাহিনা পিছুটি নয় না বঙ্গভাষা। প্রতিভাবান বদমাইশ খুব অল্পই আছে। পুলিশ কোর্টের রিপোর্টে যাদের নাম দেখতে পাও তারা চুনোপুটি। যাঁরা গভীর জলের মাছ তাঁরা কদাচিৎ চারে এসে ঘাই মারেন। আমি তাদেরই খেলিয়ে তুলতে চাই। জানো তো যে পুকুরে 2-4টে বড় বড় রুই কাতলা আছে, সেই পুকুরে ছিপ ফেলেই শিকারীর আনন্দ। আমি বললাম, তোমার উপমাগুলো থেকে বেজায় আঁচটে গন্ধ বেরোচ্ছে। মনস্তত্ত্ববিদ যদি কেউ এখানে থাকতেন তিনি নির্ভয়ে বলে দিতেন যে তুমি সত্যান্বেষণ ছেড়ে শীঘ্রই মাছের ব্যবসা আরম্ভ করবে। হে, ব্যোমকেশ বলল, তাহলে মনস্তত্ত্ববিদ মহাশয় নিদারুণ ভুল করতেন।
যে লোক মাছের সম্বন্ধে গবেষণা করে সে জলচর জীবের কখনো নাম শোনেনি। এই হচ্ছে আজকালকার নতুন বিধি। তোমরা আধুনিক গল্প লেখকের দল, এই কথাটাকেই আজকাল প্রমাণ করছো। আমি ক্ষুব্ধ হয়ে বললাম, ভাই, আমরা ঘরের খেয়ে বনের মোষ তাড়াই, প্রতিদানের আশা না করে শুধু আনন্দ যোগাই। তবু কি তোমাদের মন ওঠে না? এর বেশি যদি চাও তাহলে নগদ কিছু ছাড়তে হবে হে। দরজায় কড়া নেড়ে চিঠি হ্যায় বলে ডাকপিয়ন ঢুকলো। আমাদের জীবনে ডাকপিয়নের সমাগম এতই অপ্রচুর যে মুহূর্ত মধ্যে সাহিত্যিক জীবনের দুঃখ দীনতা ভুলে গেলাম। গলা বাড়িয়ে দেখলাম একখানা ইনসিওর করা খাম ব্যোমকেশের নামে এসছে। খাম ছিঁড়ে ব্যোমকেশ যখন চিঠি বের করলো তখন কৌতূহল আরও বেড়ে গেল। ব্রোঞ্জ ব্লু কালিতে ছাপা মনোগ্রামযুক্ত পুরু কাগজে লেখা চিঠি এবং সেই সঙ্গে পিন দিয়ে আঁটা একটা 100 টাকার নোট। চিঠিখানা ছোট। ব্যোমকেশ পড়ে হাস্য মুখে আমার হাতে দিয়ে বলল, এই নাও, গুরুতর ব্যাপার। উত্তরবঙ্গের বনিয়াদি জমিদার গৃহে রোমাঞ্চকর রহস্যের আবির্ভাব। সেই রহস্য উদ্ঘাটিত করার জন্য জোর তাগেদা এসছে। পত্রপাঠ যাওয়া চায়, এমনকি 100 টাকা অগ্রিম রাহা খরচ পর্যন্ত এসে হাজির। চিঠির শিরোনামায় কোনো এক বিখ্যাত জমিদারি স্টেটের নাম। জমিদার স্বয়ং চিঠি লেখেননি, তার সেক্রেটারি ইংরাজিতে টাইপ করে যা লিখেছেন তার মর্ম এই: প্রিয় মহাশয়, কুমার শ্রী ত্রিদিবেন্দ্র নারায়ণ রায় মহাশয় কর্তৃক আদিষ্ট হয়ে আমি আপনাকে জানাইতেছি যে তিনি আপনার নাম শুনিয়াছেন। একটি বিশেষ জরুরি কার্যে তিনি আপনার সাহায্য ও পরামর্শ লইতে ইচ্ছা করেন। অতএব আপনি অবিলম্বে এখানে আসিয়া তাহার সহিত সাক্ষাৎ করিলে বাধিত হইব। পথ খরচের জন্য 100 টাকার নোট এই সঙ্গে পাঠাইলাম। আপনি কোন ট্রেনে আসিতেছেন তার যোগে জানাইলে স্টেশনে গাড়ি উপস্থিত থাকিবে। ইতি। পত্র থেকে আর কোনো তথ্য সংগ্রহ করা গেল না। পত্র ফিরিয়ে দিয়ে বললাম, তাই তো হে, ব্যাপার সত্যিই গুরুতর ঠেকছে। জরুরি কার্যটি যে কি চিঠির কাগজ বা ছাপার হরফ থেকে কিছু অনুমান করতে পারলে? তোমার তো আবার ওসব বিদ্যে আছে। কিছু না, তবে আমাদের দেশের জমিদার বাবুদের যতদূর জানি খুব সম্ভব কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণ বাহাদুর রাত্রে স্বপ্ন দেখেছেন যে তাঁর পোষা হাতিটি পাশের জমিদার চুরি করে নিয়ে গেছে। তাই শঙ্কিত হয়ে তিনি গোয়েন্দা তলব করেছেন। না না বাপু, অতটা নয়। দেখছো না একেবারে গোড়াতেই এতগুলো টাকা খরচ করে ফেলেছেন। ভেতরে নিশ্চয়ই কোনো বড় রকম গোলমাল আছে। এইটাই তোমাদের ভুল। বড়লোক রুগী হলে তোমরা মনে করো ব্যাধিও বড় রকম হবে। দেখা যায় কিন্তু তার ঠিক উল্টো। বড়লোকের ফুসকুড়ি হলে ডাক্তার আসে, কিন্তু গরিবের একেবারে নাভিশ্বাস না উঠলে ডাক্তার বৈদ্যের কথা মনেই পড়ে না। যা হোক, কি ঠিক করলে সেটা বলো, যাবে কি না? ব্যোমকেশ একটু ভেবে বলল, হাতে যখন কোনো কাজ নেই তখন চলো 2 দিনের জন্য ঘুরেই আসা যাক। আর কিছু না হোক নতুন দেশ দেখাতে হবে। তুমিও বোধহয় ও অঞ্চলে কখনো যাওনি। যদিও যাওয়ার ইচ্ছা 16 আনা ছিল, তবু ক্ষীণভাবে আপত্তি করলাম। আমার যাওয়াটা কি ঠিক হবে? তোমাকে ডেকেছে। ব্যোমকেশ হেসে বলল, দোষ কি? একজনের বদলে 2 জন গেলে কুমার বাহাদুর বরঞ্চ খুশিই হবেন। ধনক্ষয় যখন অন্যের হচ্ছে তখন যাওয়াটা তো একটা কর্তব্য বিশেষ। শাস্ত্রে লিখেছে সর্বদা পরের পয়সায় তীর্থ দর্শন করবে। কোন শাস্ত্রে এমন জ্ঞানগর্ভ নীতি উপদেশ আছে যদিও স্মরণ করতে পারলাম না, তবু সহজেই রাজি হয়ে গেলাম। সেই দিন সন্ধ্যার গাড়িতে যাত্রা শুরু করলাম। পথে উল্লেখযোগ্য কিছু ঘটল না, শুধু একটি অত্যন্ত মিশুকে ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। 2nd ক্লাস কামরায় আমরা 3 জন ছাড়া আর কেউ ছিল না। এ কথা সে কথার পর ভদ্রলোকটি জিজ্ঞেস করলেন, মশাই, তার কতদূর যাওয়া হচ্ছে? প্রত্যুত্তরে ব্যোমকেশ মধুর হেসে জিজ্ঞেস করল, মশাইয়ের কতদূর যাওয়া হবে? পাল্টা প্রশ্নে কিছুক্ষণ বিমূঢ় হয়ে থেকে
ভদ্রলোকটি আমতা আমতা করে বললেন, আমি আমি এই পরের স্টেশনেই নামবো। ব্যোমকেশ পূর্ববৎ মধুর স্বরে বলল, আমরাও তার পরের স্টেশনে নেমে যাব। অহেতুক মিথ্যা বলার প্রয়োজন ছিল না, কিন্তু ব্যোমকেশের কোনো মতলব আছে বুঝে আমি কিছু বললাম না। গাড়ি থামতেই ভদ্রলোক নেমে গেলেন। রাত্রি হয়েছিল। প্ল্যাটফর্মে ভিড়ে তিনি নিমেষের মধ্যে কোথায় মিলিয়ে গেলেন তাকে আর দেখতে পেলাম না। 2-3 স্টেশন পর জানলার কাঁচ নামিয়ে বাইরে গলা বাড়িয়েছি। হঠাৎ দেখলাম পাশের একটা ইন্টার ক্লাসের কামরার জানলায় মাথা বের করে ভদ্রলোকটি আমাদের গাড়ির দিকেই তাকিয়ে আছেন। চোখাচোখি হওয়া মাত্র তিনি বিদ্যুৎ বেগে মাথা টেনে নিলেন। আমি উত্তেজিতভাবে ব্যোমকেশের দিকে ফিরে বললাম, ওহে। ব্যোমকেশ বলল, জানি ভদ্রলোক পাশের গাড়িতে উঠেছে। ব্যাপারটা যতটা তুচ্ছ মনে হচ্ছিল ততটা নয়। তারপর প্রায় প্রতি স্টেশনেই জানলা দিয়ে গলা বাড়িয়ে দেখেছি, কিন্তু সে ভদ্রলোকের চুলের টিকি পর্যন্ত দেখতে পাইনি। পরদিন ভোর হতে না হতে গন্তব্যস্থলে পৌঁছালাম। স্টেশনটি ছোট, সেখান থেকে প্রায় 6-7 মাইল মোটরে যেতে হবে। একখানি দামি মোটর নিয়ে জমিদারের একজন কর্মচারী উপস্থিত ছিলেন। তিনি আমাদের সাদরে অভ্যর্থনা করলেন। আমরা মোটরে বসলাম। অতঃপর নির্জন পথ দিয়ে মোটর নিঃশব্দে ছুটে চলল। কর্মচারীটি প্রবীণ এবং বিচক্ষণ। ব্যোমকেশ কৌশলে তাকে 2-1টি প্রশ্ন করতেই তিনি বললেন, আমি কিছুই জানি না মশাই, এই শুধু আপনাদের স্টেশন থেকে নিয়ে যাওয়ার হুকুম পেয়েছিলাম, তাই নিয়ে যাচ্ছি। আমরা মুখ তাকাতাকি করলাম, আর কোনো কথা হলো না। পরেই জমিদার ভবনে পৌঁছে দেখলাম সে এক এলাহি কাণ্ড। মাঠের মাঝখানে যেন ইন্দ্রপুরী বসেছে। প্রকাণ্ড সাবেক 5 মহল ইমারত, তাকে ঘিরে প্রায় 30-40 বিঘে জমির ওপর বাগান, হট হাউস, পুষ্করিণী, টেনিস কোর্ট, কাছারি বাড়ি, অতিথিশালা, পোস্ট অফিস, আরও কত কি। চারিদিকে লস্কর, পেয়াদা, গোমস্তা, সরকার খাতক, প্রজার ভিড় লেগে গিয়েছে। আমাদের মোটর বাড়ির সামনে থামতেই জমিদারের প্রাইভেট সেক্রেটারি স্বয়ং এসে আমাদের সমাদর করে ভেতরে নিয়ে গেলেন। একটা আস্ত মহল আমাদের জন্য নির্দিষ্ট হয়েছিল। সেক্রেটারি বললেন, আপনারা মুখ হাত ধুয়ে জলে যোগ করে নিন, ততক্ষণে কুমার বাহাদুরও আপনাদের সঙ্গে দেখা করার জন্য তৈরি হয়ে যাবেন। স্নানাদি সেরে বাইরে যেতেই প্রচুর প্রাতরাশ এসে উপস্থিত হলো। তার যথারীতি ধ্বংস সাধন করে তৃপ্তি মনে ধূমপান করছি, এমন সময় সেক্রেটারি এসে বললেন, কুমার বাহাদুর লাইব্রেরির ঘরে আপনাদের জন্য অপেক্ষা করছেন। যদি আপনাদের অবসর হয়ে থাকে আমার সঙ্গে আসুন। আমরা উঠে তাঁর অনুসরণ করলাম। রাজ সকাশে যাচ্ছি এমনি একটা ভাব নিয়ে লাইব্রেরির ঘরে প্রবেশ করলাম। কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণ নাম থেকে আরম্ভ করে সব বিষয়েই বিরাট আড়ম্বর দেখে মনের মধ্যে কুমার বাহাদুর সম্বন্ধে একটা গুরুগম্ভীর ধারণা জন্মেছিল। কিন্তু তার সামনে উপস্থিত হয়ে সে ভুল ঘুচে গেল। দেখলাম আমাদেরই মতো সাধারণ পাঞ্জাবি পরা একটি সহাস্য মুখ যুবা পুরুষ, গৌরবর্ণ সুশ্রী চেহারা, ব্যবহারে তিলমাত্র আড়ম্বর নেই। আমরা যেতেই চেয়ার থেকে উঠে আগেই হাত তুলে নমস্কার করলেন। পলকের জন্য একটু দ্বিধা করে ব্যোমকেশকে বললেন, আপনি ব্যোমকেশবাবু, আসুন। ব্যোমকেশ আমাকে পরিচিত করে দিয়ে বলল, ইনি আমার বন্ধু ও সহকারী এবং ভবিষ্যৎ জীবনী লেখক, তাই ওকে সহজে কাছছাড়া করিনে। কুমার ত্রিদীপ হেসে বললেন, আশা করি আপনার জীবনী লেখার প্রয়োজন এখনো অনেক দূরে। অজিতবাবু এসেছেন, আমি ভারী খুশি হয়েছি, কারণ প্রধানত ওর লেখার ভেতর দিয়েই আপনার নামের সঙ্গে আমার পরিচয়। উৎফুল্ল হয়ে উঠলাম। অন্যের মুখে নিজের লেখার অযাচিত উল্লেখ যে কত মধুর তা যিনি ছাপার অক্ষরের কারবার করেন তিনিই জানেন। বুঝলাম ধনী জমিদার হলেও লোকটি অতিশয় সুশিক্ষিত ও বুদ্ধিমান। লাইব্রেরি ঘরের চারিদিকে চক্ষু ফিরিয়ে দেখলাম দেয়াল সংলগ্ন আলমারিগুলি দেশি বিলেতি নানা প্রকার পুস্তকে ঠাসা। টেবিলের ওপরেও অনেকগুলি বই ইতস্তত ছড়ানো রয়েছে। লাইব্রেরি ঘরটি যে কেবলমাত্র জমিদার বাড়ির শোভাবর্ধনের জন্য নয়, তা যে রীতিমতো ব্যবহারের জন্য, তাতে কোনো সন্দেহ রইল না। আরও কিছুক্ষণ শিষ্টতা বিনিময়ের পর কুমার বাহাদুর বললেন,
এবার কাজের কথা আরম্ভ করা যাক। সেক্রেটারিকে হুকুম দিলেন। তুমি এখন যেতে পারো। লক্ষ্য রেখো এ ঘরে যেন কেউ না ঢোকে। সেক্রেটারি সন্তর্পণে দরজা বন্ধ করে প্রস্থান করলে কুমার ত্রিদীপ চেয়ারে ঝুঁকে বসে বললেন, আপনাদের যে কাজের জন্য এত কষ্ট করে ডেকে এনেছি সে কাজ যেমন গুরুতর তেমনই গোপনীয়। তাই সকল কথা প্রকাশ করে বলবার আগে আপনাদের প্রতিশ্রুতি দিতে হবে যে এই কথা ঘুণাক্ষরেও তৃতীয় ব্যক্তির কর্ণগোচর হবে না। এত সাবধানতার কারণ এই ব্যাপারের সঙ্গে আমাদের বংশের মর্যাদা জড়ানো আছে। ব্যোমকেশ বলল, প্রতিশ্রুতি দেবার কোনো দরকার আছে বলে মনে করি নে। একজন মক্কেলের গুপ্ত কথা অন্য লোককে বলা আমাদের ব্যবসার রীতি নয়। কিন্তু আপনি যখন প্রতিশ্রুতি চান তখন দিতে কোনো বাধাও নেই। কিভাবে প্রতিশ্রুতি দিতে হবে বলুন। কুমার হেসে বললেন, তামা তুলসীর দরকার নেই, আপনাদের মুখের কথাই যথেষ্ট। আমি একটু দ্বিধায় পড়লাম। বললাম, গল্পচ্ছলেও কি কোনো কথা প্রকাশ করা চলবে না? কুমার দৃঢ় কণ্ঠে বললেন, না, এ সম্বন্ধে কোনো আলোচনাই চলবে না। হয়তো একটা ভালো গল্পের মশলা হাতছাড়া হয়ে গেল, এই ভেবে মনে মনে দীর্ঘশ্বাস মোচন করলাম। ব্যোমকেশ বলল, আপনি নির্ভয়ে বলুন, আমরা কোনো কথা প্রকাশ করব না। কুমার ত্রিদীপ কিছুক্ষণ চুপ করে থেকে যেন কিভাবে কথাটা আরম্ভ করবেন তাই ভেবে নিলেন। তারপর বললেন, আমাদের বংশে যেসব সাবেক কালের হীরা জহরত আছে সে সম্বন্ধে বোধহয় আপনি কিছুই জানেন না। ব্যোমকেশ বলল, কিছু কিছু জানি। আপনার বংশে একটি হীরা আছে যার তুল্য হীরা বাংলাদেশে আর দ্বিতীয় নেই। তার নাম সীমন্ত হীরা। ত্রিদীপ সাগ্রহে বললেন, আপনি জানেন? তাহলে এ কথাও জানেন বোধহয় যে গত মাসে কলকাতায় যে রত্ন প্রদর্শনী হয়েছিল তাতে ওই হীরা দেখানো হয়েছিল। ব্যোমকেশ ঘাড় নেড়ে বলল, জানি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই হীরা চোখে দেখার সুযোগ হয়নি। কিছুক্ষণ নীরব থেকে কুমার বললেন, সে সুযোগ আর কখনো হবে কিনা আমি জানি না। হীরাটা চুরি হয়ে গেছে। ব্যোমকেশ প্রতিধ্বনি করে বলল, চুরি গেছে? শান্ত কণ্ঠে কুমার বললেন, হ্যাঁ, সেই সম্পর্কেই আপনাকে আনিয়েছি। ঘটনাটা শুরু থেকে বলি শুনুন। আপনি নিশ্চয় জানেন আমাদের এই জমিদার বংশ অতি প্রাচীনকাল থেকে চলে আসছে। 12 ভূঁইয়ার আগে পাঠান বাদশার আমলে আমাদের আদি পূর্বপুরুষ, সাদা কথায় তিনি একজন দুর্দান্ত ডাকাতের সর্দার ছিলেন। নিজের বাহুবলে সম্পত্তি লাভ করে পরে বাদশার কাছ থেকে সনন্দ আদায় করেন। সে বাদশাহী সনন্দ এখনো আমাদের কাছে বর্তমান আছে। এখন আমাদের অনেক অধঃপতন হয়েছে। চিরস্থায়ী বন্দোবস্তের আগে আমাদের রাজা উপাধি ছিল। ওই সীমন্ত হীরা আমাদের আদি পূর্বপুরুষের সময় থেকে পুরুষানুক্রমে এই বংশে চলে আসছে। একটা প্রবাদ আছে যে এই হীরা যতদিন আমাদের বংশে থাকবে ততদিন বংশের কোনো অনিষ্ট হবে না। কিন্তু হীরা কোনো রকমে হস্তান্তরিত হলেই এক পুরুষের মধ্যে বংশ লোপ পাবে। একটু থেমে কুমার আবার বলতে লাগলেন, জমিদারের জ্যেষ্ঠ পুত্র এর উত্তরাধিকারী হয়। এই হচ্ছে আমাদের বংশের চিরাচরিত লোকাচার। কনিষ্ঠরা কেবল বাবুয়ান বা ভরণ পোষণ পান। এই সূত্রে 2 বছর আগে আমার বাবার মৃত্যুর পর আমি জমিদারি পেয়েছি। আমি বাপের একমাত্র সন্তান। উপস্থিত আমার এক কাকা আছেন, তিনি বাবুয়ান স্বরূপ মাসিক খোরপোশ জমিদারি থেকে পেয়ে থাকেন। এই তো গেল গল্পের ভূমিকা। এবার হিরে চুরির ঘটনাটা বলি। রত্ন প্রদর্শনীতে আমার হিরে এক্সিবিট করার নিমন্ত্রণ যখন এলো তখন আমি নিজে স্পেশাল ট্রেনে করে সেই হিরে নিয়ে কলকাতায় গেলাম। কলকাতায় পৌঁছে হিরেখানা প্রদর্শনীর কর্তৃপক্ষের কাছে জমা রেখে তবে নিশ্চিন্ত হলাম। আপনারা জানেন প্রদর্শনীতে বরোদা, হায়দ্রাবাদ, পাতিয়ালা প্রভৃতি রাজবংশের খানদানি জহরত প্রদর্শিত হয়েছিল।
প্রদর্শনের কর্তা ছিলেন স্বয়ং গভর্নমেন্ট। সুতরাং সেখান থেকে হিরে চুরি যাওয়ার কোনো ভয় ছিল না। তাছাড়া যে গ্লাস কেসে আমার হিরে রাখা ছিল তার চাবি কেবল আমার কাছেই ছিল। 7 দিন ধরে এক্সিবিশন চলল। 8 দিনের দিন আমার হিরে নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে জানতে পারলাম যে আমার হিরে চুরি হয়ে গেছে। তার বদলে যা ফিরিয়ে এনেছি তা 200 টাকা দামের এক মেকি পেস্ট। কুমার চুপ করে গেলেন। ব্যোমকেশ জিজ্ঞেস করলো, চুরি ধরা পড়বার পর প্রদর্শনীর কর্তৃপক্ষ কিংবা পুলিশকে কখনো খবর দেননি? কুমার বললেন, খবর দিয়ে কোনো লাভ হতো না, কারণ কে চুরি করেছে চুরি ধরা পড়ার সঙ্গে সঙ্গে তা জানতে পেরেছিলাম। ওহ! ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ কুমারের মুখের দিকে চেয়ে থেকে বলল, তারপর বলে যান। কুমার বলতে লাগলেন, এই কথা কাউকে বলবার নয়, পাছে জানাজানি হয়ে পারিবারিক কলঙ্ক বার হয়ে পড়ে। খবরের কাগজে এই নিয়ে লেখালেখি শুরু হয়ে যায়। এই ভয়ে বাড়ির লোককে পর্যন্ত এ কথা জানাতে পারিনি। জানি শুধু আমি আর আমার বৃদ্ধ দেওয়ান মহাশয়। কথাটা আরও খোলসা করে বলা দরকার। পূর্বেই বলেছি আমার এক কাকা আছেন, তিনি কলকাতায় থাকেন। স্টেট থেকে মাসিক 3000 টাকা খরচা পান। তার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। তিনি বিখ্যাত শিল্পী এবং বৈজ্ঞানিক স্যার দিগেন্দ্রনারায়ণ রায়। তার মতো আশ্চর্য মানুষ কম দেখা যায়। বিলেতে জন্মালে তিনি বোধহয় অদ্বিতীয় মনীষী বলে পরিচিত হতে পারতেন। যেমন তার অসাধারণ বুদ্ধিমত্তা, তেমনই অগাধ পাণ্ডিত্য। গত মহাযুদ্ধের সময় তিনি প্লাস্টার অফ প্যারিস সম্বন্ধে কি একটা আবিষ্কার করে ইংরেজ গভর্নমেন্টকে উপহার দিয়েছিলেন। তার ফলে তিনি স্যার উপাধি পান। শিল্পের দিকেও তার অসামান্য প্রতিভা। তার পরিচয় সম্ভবত আপনারা অল্প বিস্তর জানেন। প্যারিসের শিল্প প্রদর্শনীতে মহাদেবের প্রস্তর মূর্তি এক্সিবিট করে তিনি যে সম্মান ও প্রশংসা লাভ করেন তা কারুর অবিদিত নেই। মোটের ওপর এমন বহুমুখী প্রতিভা সচরাচর চোখে পড়ে না। বলে কুমার বাহাদুর একটু হাসলেন। আমরা নড়েচড়ে বসলাম। কুমার বলতে লাগলেন, কাকা আমাকে কম স্নেহ করেন না, কিন্তু একটি বিষয়ে তার সঙ্গে আমার মতভেদ হয়েছিল। ওই হীরাটা তিনি আমার কাছ থেকে চেয়েছিলেন। হীরাটার উপর তার অহেতুক আসক্তি ছিল। তার দামের জন্য নয়, শুধু হীরাটাকে নিজের কাছে রাখার জন্য তিনি প্রায় পাগল হয়ে উঠেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, হিরেটার দাম কত হবে? কুমার ঈষৎ হেসে বললেন, খুব সম্ভব 3 পয়সার। টাকা দিয়ে সেই জিনিস কিনবার মতো লোক ভারতবর্ষে খুব কমই আছে। তাছাড়া আমরা কখনো তার দাম যাচাই করে দেখিনি। গৃহদেবতার মতোই সেই হিরেটাও অমূল্য ছিল। সে যাক, আমার বাবার কাছেও কাকা ওই হিরেটা চেয়েছিলেন, কিন্তু বাবা দেননি। তারপর বাবা মারা যাওয়ার পর কাকা আমার কাছ থেকে সেটা চাইলেন। বললেন, আমার মাসোহারা আমি চাই না, শুধু তুমি আমায় হীরাটা দাও। বাবা মৃত্যুকালে আমাকে এই বিষয়ে সাবধান করে দিয়েছিলেন। তাই জোরহাত করে কাকাকে বললাম, কাকা আপনার আর যা ইচ্ছা নিন, কিন্তু হীরাটা দিতে পারবো না। বাবার শেষ আদেশ। কাকা আর কিছু বললেন না, কিন্তু বুঝলাম তিনি আমার ওপর মর্মান্তিক অসন্তুষ্ট হয়েছেন। তারপর থেকে কাকার সঙ্গে আর আমাদের দেখা হয়নি, তবে পত্র ব্যবহার হয়েছে। যেদিন হীরা নিয়ে কলকাতা থেকে ফিরে এলাম তার পরদিন কাকার কাছ থেকে একটা চিঠি এলো। ছোট্ট চিঠি, কিন্তু পড়ে মাথা ঘুরে গেল। এই দেখুন সে চিঠি। চাবি দিয়ে সেক্রেটারিয়েট টেবিলের দেরাজ খুলে কুমার বাহাদুর একখানা চিঠি বের করে দিলেন। ছোট ছোট সুছাঁদ অক্ষরে লেখা বাংলা চিঠি। তাতে লেখা আছে, কল্যাণী ও খোকা, দুঃখিত হও না,
তোমরা দিতে চাওনি, তাই আমি নিজের হাতেই নিলাম। বংশ লোপ হবে বলে যে কুসংস্কার আছে তাতে বিশ্বাস করো না। ওটা আমাদের পূর্বপুরুষদের একটা ফন্দি মাত্র, যাতে জিনিসটা হস্তান্তরিত করতে কেউ সাহস না পায়। আশীর্বাদ নিও। ইতি তোমার কাকা শ্রী দিগেন্দ্রনারায়ণ রায়। ব্যোমকেশ নিঃশব্দে চিঠি ফেরত দিল। কুমার বলতে লাগলেন, চিঠি পড়েই আমি ছুটলাম তোষাখানায়। লোহার সিন্ধুক খুলে হীরের বাক্স বার করে দেখলাম হীরে ঠিক আছে। দেওয়ান মহাশয়কে ডাকালাম, তিনি জহরতের একজন ভালো জহুরি। দেখেই বললেন জাল হীরে, কিন্তু কিন্তু চেহারায় কোথাও এতটুকুও তফাৎ নেই। একেবারে অবিকল আসল হীরের জোড়া। কুমার বাহাদুর দেরাজ খুলে একটি ভেলভেটের বাক্স বের করলেন। ডালা খুলতেই সুপুরির মতো গোলাকার একটা পাথর আলোক সম্পাতে ঝকমক করে উঠল। কুমার বাহাদুর 2 আঙুলে সেটা তুলে ব্যোমকেশের হাতে দিলেন। জহুরি ছাড়া কারোর সাধ্য নেই যে বোঝে এটা ঝুটো। আসলে 200 টাকার বেশি এর দাম নয়। অনেকক্ষণ ধরে আমরা সেই মূল্যহীন কাঁচখণ্ডটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম। তারপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ব্যোমকেশ সেটা ফিরিয়ে দিল। বলল, তাহলে আমার কাজ হচ্ছে আসল হীরাটা উদ্ধার করা। স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে কুমার বললেন, হ্যাঁ, কেমন করে হীরা চুরি গেল সে নিয়ে মাথা ঘামাবার কোনো দরকার নেই। আমি শুধু আমার আসল হীরাটা ফেরত চাই। যেমন করে হোক, যে উপায়েই হোক, আমার সীমান্ত হীরা আমাকে ফিরিয়ে এনে দিতে হবে। খরচের জন্য কোনো ভাবনা করবেন না। যত টাকা লাগে, যদি 20,000 টাকাও দরকার হয় তাও দিতে আমি রাজি আছি। শুধু একটি শর্ত, কোনো রকমে এই কথা যেন খবরের কাগজে না ওঠে। ব্যোমকেশ তাচ্ছিল্যভাবে জিজ্ঞাসা করল, কবে নাগাদ হীরেটা পেলে আপনি খুশি হন? উত্তেজনায় কুমার বাহাদুরের মুখ উদ্দীপ্ত হয়ে উঠল। তিনি বললেন, কবে নাগাদ? তবে কি আপনি হীরেটা উদ্ধার করতে পারবেন বলে মনে হয়? ব্যোমকেশ হেসে বলল, এ তো অতি তুচ্ছ ব্যাপার। আমি এর চেয়ে ঢের বেশি জটিল রহস্য প্রত্যাশা করেছিলাম। যা হোক, আজ শনিবার, আগামী শনিবারের মধ্যে আপনার হীরে ফেরত পাবেন। বলে সে উঠে দাঁড়ালো। কলকাতায় ফিরে প্রথম দিনটা গোলমালে কেটে গেল। রাত্রে দুজনে কথা হলো। আমি জিজ্ঞেস করলাম, প্ল্যান অফ ক্যাম্পেন কিছু ঠিক করলে? ব্যোমকেশ বলল, না, আগে বাড়িটা দেখে কিছু সংবাদ সংগ্রহ করা যাক, তারপর প্ল্যান স্থির করা যাবে। হিরেটা কি বাড়িতেই আছে মনে করো? নিশ্চয়ই। যে জিনিসের মোহে খুড়ো মহাশয় শেষ বয়সে ভাইপোর সম্পত্তি চুরি করেছেন, সে জিনিস তিনি একদণ্ডের জন্য কাছছাড়া করবেন না। আমাদের শুধু জানা দরকার কোথায় তিনি সেটা রেখেছেন। আমার বিশ্বাস। তোমার বিশ্বাস? যাক, সেটা অনুমান মাত্র। দিগেন্দ্রনারায়ণ খুড়া মহাশয়ের সঙ্গে মুখোমুখি দেখা না হওয়া পর্যন্ত কিছুই ঠিক করে বলা যাবে না। আমি কিছুক্ষণ নীরব থেকে বললাম, আচ্ছা ব্যোমকেশ, এই কাজের নৈতিক দিকটা ভেবে দেখেছো? কোন কাজের? যে উপায় অবলম্বন করে তুমি হিরেটা উদ্ধার করতে যাচ্ছ। ভেবে দেখেছি। ডাহা নিছক চুরি, ধরা পড়লে জেলে যেতে হবে। কিন্তু চুরি মাত্রেই নৈতিক অপরাধ নয়। চোরের উপর বাটপারি করা একটা মহাপুণ্য কার্য। তা যেন বুঝলাম, কিন্তু দেশের আইন তো সে কথা শুনবে না। সে ভাবনা আমার নয়। আইনের যারা রক্ষক তারা পারেন আমাকে শাস্তি দিন। পরদিন দুপুরবেলা ব্যোমকেশ একাকী বের হয়ে গেল। যখন ফিরল তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। হাত মুখ ধুয়ে জলযোগ করতে বসলে জিজ্ঞেস করলাম, কি হে, কাজ কদ্দূর? ব্যোমকেশ অন্যমনস্কভাবে কচুরিতে কামড় দিয়ে বলল, বিশেষ সুবিধা হলো না। বুড়ো একটি হরতেল ঘুঘু, আর তার একটি নেপালি চাকর আছে। সে বেটার চোখ দুটো ঠিক শিকারি বেড়ালের মতো। যা হোক, একটা সুরাহা হয়েছে। বুড়ো একজন সেক্রেটারি খুঁজছেন। 2টো দরখাস্ত করে দিয়ে এসেছি। সব কথা খুলে বলো দেখি।
চায়ে চুমুক দিয়ে বাটি নামিয়ে রেখে ব্যোমকেশ বলল, কুমার বাহাদুর যা বলছিলেন তা নেহাত মিথ্যে নয়। খুড়ো মহাশয় অতি পাকা লোক। বাড়িটা নানা রকম বহুমূল্য জিনিসের একটা মিউজিয়াম বললেই হয়। কর্তা একলা থাকেন বটে, কিন্তু অনুগত এবং বিশ্বাসী লোক লস্করের অভাব নেই। প্রথমত বাড়ির কম্পাউন্ডে ঢোকাই মুশকিল। ফটকে 4টে দারোয়ান অস্ত্রশস্ত্র নিয়ে বসে আছে। কেউ ঢুকতে গেলেই হাজার প্রশ্ন। পাঁচিল ডিঙিয়ে যে ঢুকবে তারও উপায় নেই। 8 হাত উঁচু পাঁচিল, তার ওপর ছুঁচালে লোহার শিক বসানো। যা হোক, কোনো রকমের দারোয়ান বাবুদের খুশি করে ফটকের ভিতর যদি ঢুকলে বাড়ির সদর দরজায় নেপালি ভৃত্য উজরে সিং থাপা বাঘের মতো থাবা গেড়ে বসে আছেন। ভালো রকম কৈফিয়ত যদি না দিতে পারো, বাড়িতে ঢোকবার আশা ওইখানেই ইতি। রাত্রির ব্যবস্থা আরও চমৎকার। দারোয়ান চৌকিদার তো আছেই, তার উপর 4টে বিলিতি ম্যাস্টিফ কুকুর কম্পাউন্ডের মধ্যে ছাড়া থাকে। সুতরাং নিশীথ সময় নিরিবিলি গিয়ে যে কার্যোদ্ধার করব সে পথও বন্ধ। তবে উপায় হয়েছে। বুড়ো একজন সেক্রেটারি চায়, বিজ্ঞাপনও দিয়েছে। 150 টাকা মাইনে, বাড়িতেই থাকতে হবে। বিজ্ঞানশাস্ত্রে ব্যুৎপত্তি থাকা চায় এবং শর্ট হ্যান্ড টাইপিং ইত্যাদি আরও অনেক রকমের সদ্গুণের আবশ্যক। তাই 2টো দরখাস্ত করে দিয়ে এসেছি। কাল ইন্টারভিউ দিতে যেতে হবে। তার 2টো দরখাস্ত কেন? একটা তোমার, একটা আমার। যদি একটা ফসকায় অন্যটা লেগে যাবে। পরদিন অর্থাৎ সোমবার সকালবেলা 8টার সময় আমরা স্যার দিগেন্দ্রনারায়ণের ভবনে সেক্রেটারি পদপ্রার্থী হয়ে উপস্থিত হলাম। শহরের দক্ষিণে অভিজাত পল্লীতে তাঁর বাড়ি। দারোয়ানের ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখলাম আমাদের মতো আরও কয়েকজন চাকরি অভিলাষী হাজির আছেন। একটা ঘরের মধ্যে সকলে গিয়ে বসলাম। বক্র কটাক্ষে পরস্পরের মুখের দিকে তাকিয়ে দেখতে লাগলাম। ব্যোমকেশও আমি যে পরস্পর চিনি তার আভাস মাত্র দিলাম না। আগে থেকে সেই রকমই স্থির করা ছিল। বাড়ির কর্তা ভেতরের কোনো একটা ঘরে বসে একে একে উমেদারদের ডাকতে আরম্ভ করলেন। মনের মধ্যে উৎকণ্ঠা জাগছিল, হয়তো আমাদের ডাক পড়ার পূর্বেই অন্য কেউ বহাল হয়ে যাবে। কিন্তু দেখা গেল একে একে সকলেই ফিরে এলেন এবং কথা না বলে শুকনো মুখে যে যার প্রস্থান করল। শেষ পর্যন্ত বাকি রয়ে গেলাম আমি আর ব্যোমকেশ। বলা বাহুল্য, ব্যোমকেশ নাম ভাঁড়িয়ে দরখাস্ত করেছিল। আমার নতুন নাম হয়েছিল জিতেন্দ্রনাথ আর ব্যোমকেশের নিখিলেশ। পাছে ভুলে যাই, তাই নিজের নামটা মাঝে মাঝে আবৃত্তি করে নিচ্ছিলাম। এমন সময় ভৃত্য এসে জানালো কর্তা আমাদের দুজনকে একসঙ্গে ডেকেছেন। কিছুটা বিস্মিত হলাম। ব্যাপার কি? এতক্ষণ তো একে একে ডাক পড়ছিল, এখন আবার একসঙ্গে কেন? যা হোক, বিনা বাক্যে ভৃত্যকে অনুসরণ করে গৃহস্বামীর সামনে উপস্থিত হলাম। প্রায় আসবাবশূন্য প্রকাণ্ড একখানা ঘরের মাঝখানে বৃহৎ সেক্রেটারিয়েট টেবিল এবং তারই সামনে দরজার দিকে মুখ করে হাত কাটা পিরান পরিহিত বিশাল আকায় স্যার দিগেন্দ্র বসে আছেন। বুলডগের মুখে কাঁচা পাকা দাড়ি গোঁফ গজালে যেরকম দেখতে হয় সেই রকম একখানা মুখ। হঠাৎ দেখলে বাপরে বলে চেঁচিয়ে উঠতে হয়। হাঁড়ির মতো মাথা, তার মাঝখানে টাক পড়ে খানিকটা স্থান চকচক করছে। প্রকাণ্ড শরীর এবং প্রকাণ্ড মাথার মাঝখানে গলা বলে কোনো পদার্থ নেই। দীর্ঘ রোমশ বাহু দুটো বন মানুষের মতো দৃঢ় এবং ভয়ঙ্কর, কিন্তু তার প্রান্তে আঙুলগুলো ভারতীয় চিত্রকলার মতো সরু ও সুদৃশ্য। একেবারে লতিয়ে না গেলেও পিছন দিকে ঈষৎ বেঁকে গেছে। চোখ দুটো ক্ষুদ্র এবং সর্বদাই যেন লড়াই করার জন্য প্রতিদ্বন্দ্বী খুঁজছে। মোটের ওপর আরব্য উপন্যাসের দৈত্যের মতো এই লোকটাকে দেখা মাত্র একটা অহেতুক সম্ভ্রম ও ভীতির সঞ্চার হয়। মনে হয় এর ওই কুদর্শন দেহটার মধ্যে ভালো ও মন্দ করার অফুরন্ত শক্তি নিহিত রয়েছে। আমরা বিনীতভাবে নমস্কার করে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। সেই ক্ষুদ্র চক্ষু দুটো আমার মুখ থেকে ব্যোমকেশের মুখে
দ্রুত বেগে কয়েকবার যাতায়াত করে ব্যোমকেশের মুখের ওপর স্থির হলো। তারপর সেই প্রকাণ্ড মুখে এক অদ্ভুত হাসি দেখা দিল। বুলডগ হাসতে পারে কিনা জানি না, কিন্তু পারলে বোধ করি ওই রকমই হাসত। এই হাসি ক্রমে মিলিয়ে গেলে জলদগম্ভীর শব্দ হলো, উজরে, দরজা বন্ধ করে দাও। নেপালি ভৃত্য উজরে সিং দ্বারের নিকটে দাঁড়িয়েছিল। নিঃশব্দে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল এবং কর্তা যখন টেবিলের ওপর আমাদের দরখাস্ত দুটো তুলে নিয়ে বলল, কার নাম নিখিলেশ? ব্যোমকেশ বলল, আগে আমার। কর্তা বললেন, তুমি নিখিলেশ, আর তুমি বোধ করি জিতেন্দ্রনাথ। তা তোমরা দুজনে সল্লা করে দরখাস্ত করেছ? ব্যোমকেশ বলল, আগে আমি ওকে চিনি না। কর্তা বললেন, বটে, চেনো না না? কিন্তু দরখাস্ত পড়ে আমার অন্য রকমটাই মনে হয়েছিল। যা হোক, তুমি এমএসসি পাস করেছ? ব্যোমকেশ বলল, আগে হ্যাঁ। কোন ইউনিভার্সিটি থেকে? ক্যালকাটা ইউনিভার্সিটি। টেবিলের উপর থেকে একখানা মোটা বই তুলে নিয়ে তার পাতা খুলে বললেন, কোন সালে পাস করেছ? সব হয়ে দেখলাম বইখানা ইউনিভার্সিটি কর্তৃক মুদ্রিত পরীক্ষাোত্তীর্ণ ছাত্রদের নামের তালিকা। আমার কপাল ঘেমে উঠল। এই রে, এবার বুঝি সব ফেঁসে যায়। ব্যোমকেশ কিন্তু নিষ্কম্প স্বরে বলল, আগে এই বছর মাসখানেক আগে রেজাল্ট বেরিয়েছে। হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, একটা ফাঁড়া কাটল। এবছরের নামের তালিকা এখনো ছেপে বের হয়নি। কর্তা ব্যর্থ হয়ে বই রেখে দিলেন। তারপর আরও কিছুক্ষণ ব্যোমকেশের ওপর কঠোর জেরা চলল, কিন্তু বৃদ্ধ তাকে টলাতে পারল না। শর্ট হ্যান্ড পরীক্ষাতেও যখন সে উত্তীর্ণ হয়ে গেল, তখন কর্তা সন্তুষ্ট হয়ে বললেন, বেশ, তা তোমাকে দিয়ে আমার কাজ চলতে পারে বটে। তুমি বসো বসো। ব্যোমকেশ বসল। কিছুক্ষণ ভ্রুকুটি করে টেবিলের দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ আমার পানে মুখ তুলে বললেন, অজিতবাবু। আজ্ঞে। বোমা ফাটার মতো হাসির শব্দে চমকে উঠলাম। দেখি অদম্য হাসির তোড়ে কর্তার বিশাল দেহ ফেটে পড়ার উপক্রম করছে। অকস্মাৎ এত আনন্দের যে কি কারণ তা বুঝতে না পেরে ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখি সে ভর্ৎসনাপূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তখন বুঝতে পেরে লজ্জায় অনুশোচনায় একেবারে মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছা হলো। হায় হায়, মুহূর্তের অসাবধানতায় সব নষ্ট করে ফেললাম। কর্তার হাসি সহজে থামল না। কড়ি বর্গা কাঁপিয়ে প্রায় 5 মিনিট ধরে একাদিক্রমে চলতে লাগলো। তারপর চোখ মুছে আমার ম্লান মুখের দিকে দৃষ্টি করে তিনি বললেন, লজ্জিত হয়েও না। আমার কাছে ধরা পড়া তোমাদের পক্ষে কিছুমাত্র লজ্জার কথা নয়। কিন্তু বালক হয়ে তোমরা আমাকে ঠকাবে মনে করেছিলে, এতেই আমার ভারী আমোদ বোধ হচ্ছে। আমরা নির্বাক হয়ে রইলাম। কর্তা ব্যোমকেশের মাথার দিকে কিছুক্ষণ চোখ রেখে বললেন, ব্যোমকেশ বাবু, তোমার কাছ থেকে এতটা নির্বুদ্ধিতা প্রত্যাশা করিনি। তুমি ছেলে মানুষ বটে, কিন্তু তোমার করটির গঠন থেকে বুঝতে পারছি তোমার মাথায় বুদ্ধি আছে। ব্যোমকেশের মুন্ডুর দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে কতকটা নিজমনি বলতে লাগলেন, খুলির মধ্যে অন্তত 55 আউন্স ব্রেন ম্যাটার আছে। তবে ব্রেন ম্যাটার থাকলেই শুধু হয় না, কনভলিউশনের ওপর সব নির্ভর করে। হনু আর চোয়াল উঁচু, মৃদঙ্গ মুখ, বাঁকা নাক, তড়িৎকর্মা, কূট বুদ্ধি, একগুঁয়ে, ইনটিউশন খুব বেশি,
রিজনিং পাওয়ার মন্দ ডেভেলপড নয়, কিন্তু এখনো বোধহয় ঠিক ম্যাচিওর করেনি। তবে মোটের ওপর বুদ্ধির বেশ শৃঙ্খলা আছে, বুদ্ধিমান বলা চলে। আমার মনে হলো জীবন্ত ব্যোমকেশের সব ব্যবচ্ছেদ হচ্ছে। তার মস্তিষ্ককে কেটে চিড়ে ওজন করে তার যথার্থ মূল্য নির্ধারণ করা হচ্ছে, এবং আমি দাঁড়িয়ে তাই দেখছি। স্বগত চিন্তা পরিত্যাগ করে কর্তা বললেন, আমার মাথায় কতখানি মস্তিষ্ক আছে জানো? 60 আউন্স। তোমার চেয়ে 5 আউন্স বেশি। অর্থাৎ বন মানুষে আর সাধারণ মানুষে বুদ্ধির যতখানি তফাৎ, তোমার সঙ্গে আমার বুদ্ধির তফাৎ তার চেয়েও বেশি। ব্যোমকেশ নিশ্চল হয়ে বসে রইল। তার মুখে কোনো বিকার দেখা গেল না। কর্তা হো হো করে হেসে উঠলেন। তারপর হঠাৎ গম্ভীর হয়ে বললেন, খোকা খোকা তোমাকে পাঠিয়েছে একটা জিনিস চুরি করার জন্যে, কিন্তু তুমি পারবে বলে মনে হয়? এবারও ব্যোমকেশ কোনো উত্তর দিল না। তার নির্বিকার নীরবতা লক্ষ্য করে কর্তা শ্লেষ করে বললেন, কি হে ব্যোমকেশ বাবু, একেবারে যে ঠান্ডা মেরে গেলে। বলি, এত বড় একটা কাজ হাতে নিয়েছ, পুরুত সে যে ঠাকুর চুরি করতে ঢুকেছ, তা কীরকম মনে হচ্ছে? পারবে চুরি করতে? ব্যোমকেশ শান্ত স্বরে বলল, 7 দিনের মধ্যে কুমার বাহাদুরের জিনিস তাকে ফিরিয়ে দেব, এই কথা দিয়ে এসেছি। কর্তার মুখ ভীষণতর আকার ধারণ করল। ঘন রোমশ ভ্রুযুগল কপালের ওপর যেন তাল পাকিয়ে গেল। তিনি বললেন, বটে, তোমার সাহস তো কম নয় দেখছি। কিন্তু কি করে কাজ হাসিল করবে শুনি? এখনই তো তোমাদের ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। তারপর? ব্যোমকেশ মৃদু হেসে বলল, আপনার কথা থেকে একটা সংবাদ তো পাওয়াই গেল, হিরেটা বাড়িতেই আছে। আরক্ত নেত্রে তার পানে চেয়ে কর্তা বললেন, আছে আছে, কিন্তু তুমি কি পারবে খুঁজে নিতে? তোমার ঘটে সে বুদ্ধি আছে কি? ব্যোমকেশ কেবল একটু হাসল। মনে হলো এইবার বুঝি ভয়ঙ্কর একটা কিছু ঘটবে। কর্তার কপালের শিরাগুলো ফুলে উঁচু হয়ে উঠল। 2 চক্ষে অন্ধ জিঘাংসা জলজল করতে লাগলো। হাতের কাছে অস্ত্রশস্ত্র কিছু থাকলে ব্যোমকেশের একটা রিস্টি উপস্থিত হতো সন্দেহ নেই। ভাগ্যক্রমে সেরকম কিছু ছিল না। তাই সিংহ যেমন করে কেশর নাড়া দেয় তেমনভাবে মাথা নেড়ে কর্তা বললেন, দেখো ব্যোমকেশ বাবু, তুমি মনে করো তোমার ভারী বুদ্ধি, তাই না? তোমার মতো ডিটেকটিভ দুনিয়ায় আর নেই। তুমি বাংলাদেশের বাড়তি ল। বেশ বেশ, তা তোমাকে তাড়াবো না। এই বাড়ির মধ্যে যাতায়াত করার অবাধ অধিকার তোমাকে দিলাম। যদি পারো খুঁজে বার করো সে জিনিস। 7 দিনের মধ্যে ফিরিয়ে দেবে কথা দিয়েছ না? তোমাকে 7 বছর সময় দিলাম। বার করো খুঁজে, অ্যান্ড বি ড্যামড। কর্তা উঠে দাঁড়িয়ে গর্জন ছাড়লেন, উজরে সিং! উজরে সিং তৎক্ষণাৎ উপস্থিত হলো। কর্তা আমাদের নির্দেশ করে বললেন, এই বাবু দুটিকে চিনে রাখো। আমি বাড়িতে থাকি বা না থাকি, এরা এ বাড়িতে যেখানে ইচ্ছে যেতে পারেন, বাধা দিও না, বুঝলে? যাও। উজরে সিং তার নির্বিকার নেপালি মুখ ও তির্যক চোখ আমাদের দিকে একবার ফিরিয়ে হুকুম বলে প্রস্থান করল। কর্তা এবার রঘুবংশের কুম্ভোদর নামক সিংহের মতো হাস্য করে বললেন, খুঁজি খুঁজি নারী, যে পায় তারি। বুঝলে বুঝলে ব্যোমকেশ চন্দ্র? আগে শুধু ব্যোমকেশ, চন্দ্র নেই। না থাক,
কিন্তু বুড়ো হয়ে মরে যাবে, তবু সে জিনিস পাবে না, বুঝলে? দিগিন রায় যে জিনিস লুকিয়ে রাখে সে জিনিস খুঁজে বের করা ব্যোমকেশ বক্সির কর্ম নয়। ভালো কথা, আমার লোহার সিন্দুক ইত্যাদির চাবি যখন দরকার হবে চেয়ে নিও। তাতে অবশ্য অনেক দামি জিনিস আছে, কিন্তু তোমার ওপর আমার কোনো অবিশ্বাস নেই। আমি এখন আমার স্টুডিওতে চললুম, আমাকে আজ আর বিরক্ত করো না। আর একটা বিষয়ে তোমাদের সাবধান করে দিই, আমার বাড়িময় অনেক বহুমূল্য ছবি আর প্লাস্টারের মূর্তি ছড়ানো আছে। হিরে খোঁজার আগ্রহে সেগুলো যদি কোনো রকমে ভেঙে নষ্ট করো, তাহলে সেই দণ্ডেই কান ধরে বের করে দেব। যে সুযোগ পেয়েছ তাও হারাবে। এইরকম সুমিষ্ট সম্ভাষণে পরিতুষ্ট করে স্যার দিগিন্দ্র ঘর থেকে বের হয়ে গেলেন। দুজনে মুখোমুখি কিছুক্ষণ বসে রইলাম। বুড়োর সঙ্গে সংঘর্ষে ব্যোমকেশও ভেতরে ভেতরে বেশ কাবু হয়ে গিয়েছিল। তাই ফ্যাকাশে গোছের একটু হেসে বলল, চলো বাসায় ফেরা যাক, আজ আর কিছু হবে না। অন্যকে ঠকাতে গিয়ে নিজে ঠকে অপদস্থ হওয়ার মতো লজ্জা অল্পই আছে। তাই পরাজয় ও লাঞ্ছনার গ্লানি বয়ে নীরবে বাসায় পৌঁছালাম। দু পেয়ালা করে চা গলাধ্যক্ষকরণ করার পর মন কতকটা চাঙ্গা হলে বললাম, ব্যোমকেশ, এ আমার বোকামিতেই সব মাটি হয়ে গেল। ব্যোমকেশ বলল, বোকামি অবশ্য তোমার হয়েছে, কিন্তু সেজন্য তেমন কোনো ক্ষতি হয়নি। বুড়ো আগে থেকেই সব জানতো। মনে আছে ট্রেনের সেই ভদ্রলোকটি, যিনি পরে স্টেশনে নেমে যাবেন বলে পাশের গাড়িতে উঠেছিলেন? তিনি এরই গুপ্তচর। বুড়ো আমাদের নারী নক্ষত্র সব জানে। খুব বাঁদর বানিয়ে ছেড়ে দিলে, যা হোক, এমনটা আর কখনো হয়নি। ব্যোমকেশ চুপ করে রইল, তারপর বলল, বুড়োর ওই মারাত্মক দুর্বলতাটুকু ছিল বলেই রক্ষে, নইলে হয়তো হাল ছেড়ে দিতে হতো। আমি সোজা হয়ে বললাম, কীরকম দুর্বলতা? তোমার কি এখনো আশা আছে নাকি? বিলক্ষণ আশা আছে বই কি। তবে বুড়ো যদি সত্যি ঘাড় ধরে বার করে দিত, তাহলে কি হতো বলা যায় না। যা হোক, বুড়োর একটা দুর্বলতার সন্ধান যখন পাওয়া গেছে, তখন ওই থেকেই কার্যসিদ্ধি করতে হবে। তা কোন দুর্বলতার সন্ধান পেলে শুনি? আমি তো বাবা একেবারে নিরেট নিভাঁজ। উফ, লোহার মতো শক্ত। কিন্তু ছিদ্র আছে, বেশ বড় রকম ছিদ্র, এবং সেই ছিদ্রপথেই আমরা বাড়িতে ঢুকেছি। কি জানি কেন বড় বড় লোকের মধ্যেই এই দুর্বলতা সব থেকে বেশি দেখা যায়। যার যত বেশি বুদ্ধি, বুদ্ধির অহংকার তার 4 গুণ। ফলে বুদ্ধি থেকেও কোনো লাভ হয় না। হেঁয়ালিতে কথা কইছ, একটু পরিষ্কার করে বলো না। বুড়োর প্রধান দুর্বলতা হচ্ছে বুদ্ধির অহংকার। সেটা গোড়াতেই বুঝে নিয়েছিলুম বলেই সেই অহংকারে ঘা দিয়ে কাজ হাসিল করে নিয়েছি। বাড়িতে যখন ঢুকতে পেরেছি, তখন তো আটানা কাজ হয়েই গিয়েছে। এখন বাকি শুধু হিরেটা খুঁজে বার করা। তুমি কি আবার ও বাড়িতে মাথা গলাবে নাকি? আলবাত গলাবো। বলো কি, এত বড় সুযোগ ছেড়ে দেব? এবার গেলেই ওই বেটা উজরে সিং পেটের মধ্যে পুরো কুকরি পুড়ে দেবে। যা হয় করো, আমি বাপু আর এর মধ্যে নেই। হেসে ব্যোমকেশ বলল, তা কি হয়, তোমাকেও চাই। এক যাত্রায় পৃথক ফল কি ভালো। পরদিন একটু সকাল সকাল স্যার দিগিন্দ্রের বাড়ি গিয়ে উপস্থিত হলাম। বিনা টিকিটে রেলে চড়তে গেলে মনের যেরকম অবস্থা হয়, সেই রকম ভয়ে ভয়ে বাড়ির সামনে উপস্থিত হলাম। কিন্তু দারোয়ানরা কেউ বাধা দিল না। উজরে সিং আজ আমাদের দেখেও যেন দেখতে পেল না। বাড়ির মধ্যে প্রবেশ করে ব্যোমকেশ একটা বেয়ারাকে জিজ্ঞেস করে জানতে পারল যে গৃহস্বামী স্টুডিওতে আছেন। তারপর আমাদের রত্ন অনুসন্ধান আরম্ভ হলো। এত বড় বাড়ির মধ্যে সুপুরির মতো একখণ্ড জিনিস খুঁজে বের করার দুঃসাহস এক ব্যোমকেশেরই থাকতে পারে। অন্য কেউ হলে কোন কালে নিরুৎসাহ হয়ে হাল ছেড়ে দিত। খড়ের গাদার মধ্যে ছুঁচ খুঁজে বের করা বোধ করি এর থেকে সোজা। প্রথমত মূল্যবান জিনিসপত্র লোকে যেখানে রাখে,
অর্থাৎ আলমারি কি সিন্ধুকে অনুসন্ধান করা বৃথা। বুড়ো অতিশয় ধূর্ত, সেই জিনিস সেখানে রাখবে না। তবে কোথায় রেখেছে? এডগার অ্যালান পোর একটা গল্প বহুদিন পূর্বে পড়েছিলাম, মনে পড়ল। এডগার অ্যালান পোর একটি গল্প দ্য ব্ল্যাক ক্যাট অবলম্বনে আমাদের গল্পবাবুর আসরের গল্প কালো বেড়াল এর লিঙ্ক আমাদের এই গল্পের ডেসক্রিপশনে দেওয়া আছে। সুপ্রিয় দর্শক, যদি শুনতে চান তাহলে এই গল্পটি শুনে দেখতে পারেন। এডগার অ্যালান পোর একটা গল্প বহুদিন আগে পড়েছিলাম, তাতেও এরকমই একটা দলিল খোঁজাখুঁজির ব্যাপার ছিল। শেষে বুঝি নিতান্ত প্রকাশ্য স্থান থেকে সেটা বের হয়ে পড়ল। ব্যোমকেশ কিন্তু অলস কল্পনায় সময় কাটানোর লোক নয়। সে রীতিমতো খানাতল্লাশ শুরু করে দিল। দেওয়ালে টোকা মেরে কোথাও ফাঁপা আছে কিনা পরীক্ষা করে দেখতে লাগলো। বড় বড় বইয়ের আলমারিগুলো খুলে প্রত্যেকটা বই নামিয়ে পরীক্ষা করলো। স্যার দিগিন্দ্রের বাড়িখানা চিত্রমূর্তির একটা কলা ভবন বললেই হয়। ঘরে ঘরে নানা প্রকার সুন্দর ছবি ও মূর্তির প্লাস্টার কাস্ট সাজানো রয়েছে। অন্যান্য আসবাব খুবই কম। সুতরাং মোটামুটি অনুসন্ধান শেষ করতে 2 ঘন্টার বেশি লাগলো না। সর্বত্র বিফল মনোরথ হয়ে অবশেষে আমরা গৃহস্বামীর স্টুডিও ঘরে গিয়ে হানা দিলাম। দরজায় টোকা মারতেই ভেতর থেকে গম্ভীর গর্জন হলো, এসো। ঘরটা বেশ বড়। তার একদিকের সমস্ত দেওয়াল জুড়ে লম্বা একটা টেবিল চলে গিয়েছে। টেবিলের ওপর নানা চেহারার বৈজ্ঞানিক যন্ত্রপাতি সাজানো রয়েছে। আমরা ঘরে প্রবেশ করতেই স্যার দিগিন্দ্র হুঙ্কার দিয়ে হেসে উঠলেন। বললেন, কি হে ব্যোমকেশ বাবু, পরশ মানিক পেলে? তোমাদের কবি লিখেছেন না, খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর। তা তোমার দশাও সেই খ্যাপার মতোই হবে দেখছি। শেষ পর্যন্ত মাথায় বৃহৎ জটা গজিয়ে যাবে। ব্যোমকেশ বলল, আপনার লোহার সিন্দুকটা একবার দেখব মনে করছি। স্যার দিগিন্দ্র বললেন, বেশ বেশ, এই নাও চাবি। আমিও তোমার সঙ্গে গিয়ে তোমাকে সাহায্য করতে পারতাম, কিন্তু এই প্লাস্টার কাজটা ঢালাই করতে একটু সময় লাগবে। যা হোক, অজিতবাবু তোমায় সাহায্য করতে পারবেন। আর যদি দরকার হয় উজরে সিং। তাঁর শ্লেষোক্তিতে বাধা দিয়ে ব্যোমকেশ জিজ্ঞেস করল, ওটা আপনি কি করছেন? মৃদুমন্দ হাস্য করে স্যার দিগিন্দ্র বললেন, আমার তৈরি নটরাজ মূর্তির নাম শুনেছ তো? এটা তারই একটা ছোট্ট প্লাস্টার কাস্ট তৈরি করেছি। আর একটা আমার টেবিলের ওপর রাখা আছে, দেখে থাকবে। হ্যাঁ, কাগজ চাপা হিসাবে জিনিসটা মন্দ নয়, কি বলো? মনে পড়ল স্যার দিগিন্দ্রের বসার ঘরে টেবিলের ওপর একটি অতি সুন্দর ছোট নটরাজ মহাদেবের মূর্তি দেখেছিলাম। ওটা তখনই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, কিন্তু ওটাই যে স্যার দিগিন্দ্র নির্মিত বিখ্যাত মূর্তির মিনিয়েচার তা তখন কল্পনা করিনি। আমি বিস্মিত হয়ে বললাম, ওই মূর্তিটাই আপনি প্যারিসে এক্সিবিট করেছিলেন? স্যার দিগিন্দ্র তাচ্ছিল্যভাবে বললেন, হ্যাঁ, আসল মূর্তিটা পাথরে গড়া, সেটা এখনো লুভারে আছে। ঘর থেকে বের হয়ে এলাম। লোকটার সর্বতোমুখী অসামান্যতা আমাকে অভিভূত করে ফেলেছিল। তাই ব্যোমকেশ যখন সিন্দুক খুলে তন্ন তন্ন করে দেখতে লাগলো, আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। এত বড় একটা প্রতিভার সঙ্গে যুদ্ধ করে জয়ের আশা কোথায়? অনুসন্ধান শেষ করে ব্যোমকেশ নিঃশ্বাস ছেড়ে বলল, না, কিছুই নেই। চলো বাইরের ঘরে একটু বসা যাক। বসার ঘরে ফিরে দেখলাম স্যার দিগিন্দ্র ইতিমধ্যে এসে বসেছেন এবং মুখের অনুযায়ী একটি স্থূল চুরুট দাঁতে চেপে ধোঁয়া বের করছেন। আমরা বসলে তিনি ব্যোমকেশের প্রতি কটাক্ষপাত করে বললেন, পেলে না? আচ্ছা, কোচ পরোয়া নেই, একটু জিরিয়ে নাও, তারপর আবার খুঁজো। ব্যোমকেশ নিঃশব্দে চাবির গোছা ফেরত দিল। সেটা পকেটে ফেলে আমার পানে ফিরে স্যার দিগিন্দ্র বললেন, ওহে অজিতবাবু, তুমি তো গল্প টল্প লিখে থাকো, সুতরাং একজন বড় দরের আর্টিস্ট। বলো দেখি, এ পুতুলটি কেমন?
বলে সেই নটরাজ মূর্তিটি আমার হাতে দিলেন। 6 ইঞ্চি লম্বা, ইঞ্চি 3 চওড়া মূর্তিটা, কিন্তু ওইটুকু পরিসরের মধ্যে কি অপূর্ব শিল্প প্রতিভাই না প্রকাশ পেয়েছে। নটরাজের প্রলয়ঙ্কর নৃত্যোন্মাদনা যেন ওই ক্ষুদ্র মূর্তির প্রতিটি অঙ্গ থেকে মথিত হয়ে উঠছে। কিছুক্ষণ মুগ্ধভাবে দেখার পর আপনি মুখ থেকে বের হলো, চমৎকার, এর কোনো তুলনা নেই। ব্যোমকেশ নিস্পৃহভাবে জিজ্ঞেস করল, এটাও কি আপনি নিজেই মোল্ড করেছেন? একরাশ ধোঁয়া ছেড়ে স্যার দিগেন্দ্র বললেন, হ্যাঁ, আমি ছাড়া আর কে করবে। ব্যোমকেশ মূর্তিটা আমার হাত থেকে নিয়ে নেড়ে চেড়ে দেখতে দেখতে বলল, এ জিনিস বাজারে পাওয়া যায় না বোধহয়। স্যার দিগেন্দ্র বললেন, না, কেন বলো দেখি, পাওয়া গেলে কিনতে নাকি? বোধহয় কিনতুম। আপনি এইরকম প্লাস্টার কাস্ট তৈরি করে বাজারে বিক্রি করেন না কেন? আমার বিশ্বাস এতে পয়সা আছে। পয়সার যদি কখনো অভাব হয় তখন দেখা যাবে। আপাতত জিনিসটাকে বাজারে বিক্রি করে খেলো করতে চাই না। ব্যোমকেশ উঠে দাঁড়ালো। এখন তাহলে উঠি, আবার ওবেলা আসবো। বলে মূর্তিটা ঠক করে টেবিলের উপর রাখল। স্যার দিগেন্দ্র চমকে বলে উঠলেন, এই, তুমি তো আচ্ছা বেওকুফ হ্যাঁ, এখনই ওটা ভেঙেছিলে আর কি। তারপর বাঘের মতো ব্যোমকেশের দিকে তাকিয়ে রুদ্ধ গর্জনে বললেন, তোমাদের একবার সাবধান করে দিয়েছি, আবার বলছি, আমার কোনো ছবি বা মূর্তি যদি ভেঙেছ তাহলে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করে দেব, আর ঢুকতে দেব না, বুঝেছ? ব্যোমকেশ অনুতপ্তভাবে মার্জনা চাইলে তিনি ঠান্ডা হয়ে বললেন, এইসব সুকুমার কলার অযত্ন আমি দেখতে পারি না। যা হোক, ওবেলা তাহলে আবার আসছো, বেশ কথা, উদ্যোগী নাং পুরুষ সিংহ। তা এবার বাড়ির কোন দিকটা খুঁজবে মনস্থ করেছ? বাগান কুপিয়ে যদি দেখতে চাও তারও বন্দোবস্ত করে রাখতে পারি। বিদ্রুপবান বেবাক হজম করে আমরা বাইরে এলাম। রাস্তায় পড়ে ব্যোমকেশ বলল, চলো, এতক্ষণে ইম্পিরিয়াল লাইব্রেরি খুলেছে, একবার ওই দিকটা ঘুরে আসা যাক, একটু দরকারও আছে। ইম্পিরিয়াল লাইব্রেরিতে গিয়ে ব্যোমকেশ বিলেতি বিশ্বকোষ থেকে প্লাস্টার কাস্টিং অংশটা খুব মন দিয়ে পড়ল। তারপর বইটা ফিরিয়ে দিয়ে বেরিয়ে এলো। লক্ষ্য করলাম কোনো কারণে সে বেশ একটু উত্তেজিত হয়েছে। বাড়ি পৌঁছে আমি জিজ্ঞেস করলাম, কি হে, প্লাস্টার কাস্টিং সম্বন্ধে এত কৌতূহল কেন? ব্যোমকেশ বলল, তুমি তো জানো সকল বিষয়ে কৌতূহল আমার একটা দুর্বলতা। তা তো জানি, কিন্তু কি দেখলে? দেখলুম প্লাস্টার কাস্টিং খুব সহজ, যে কেউ করতে পারে। খানিকটা প্লাস্টার অফ প্যারিস জলে গুলে যখন সেটা দইয়ের মতো ঘন হয়ে আসবে, তখন মাটির বা মোমের ছাঁচের মধ্যে আস্তে আস্তে ঢেলে দাও। মিনিট 10 মধ্যেই সেটা জমে শক্ত হয়ে যাবে। তখন ছাঁচ থেকে বার করে নিলেই হয়ে গেল। ওর মধ্যে শক্ত যা কিছু ওই ছাঁচটা তৈরি করা। এই, তা এর জন্য এত দুর্ভাবনা কেন? দুর্ভাবনা নেই। ছাঁচে প্লাস্টার অফ প্যারিস ঢালবার সময় যদি একটা সুপুরি কি ওই জাতীয় কোনো শক্ত জিনিস ওই সঙ্গে ঢেলে দেওয়া যায়, তাহলে সেটা মূর্তির মধ্যে রয়ে যাবে। অর্থাৎ? কৃপাপূর্ণ দৃষ্টিতে আমার পানে চেয়ে ব্যোমকেশ বলল, অর্থাৎ বুঝলোক যে যেন সন্ধান। বৈকালে আবার স্যার দিগেন্দ্রের বাড়িতে গেলাম। এবারও তন্ন তন্ন করে বাড়িখানা খোঁজা হলো, কিন্তু কোনো ফলই হলো না। স্যার দিগেন্দ্র মাঝে মাঝে এসে আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে যেতে লাগলেন। অবশেষে যখন ক্লান্ত হয়ে আমরা বসার ঘরে এসে বসলাম, তখন তিনি আমাদের ভারী পরিশ্রম হয়েছে বলে চা ও জলখাবার এনে দিয়ে আমাদের প্রতি আতিথ্যের পরাকাষ্ঠা দেখালেন। আমার ভারী লজ্জা করতে লাগলো, কিন্তু ব্যোমকেশ একেবারে বেহায়া। সে অম্লান বদনে সমস্ত ভোজ্য পেয়েও উদারাস্বাদ করতে করতে
অমায়িকভাবে স্যার দিগিন্দ্রের সঙ্গে গল্প করতে লাগলো। স্যার দিগিন্দ্র জিজ্ঞেস করলেন, আর কতদিন চালাবে? এখনো আশ মিটল না বুঝি? ব্যোমকেশ বলল, আজ বুধবার, এখনো 2 দিন সময় আছে। স্যার দিগিন্দ্র অট্টহাস্য করতে লাগলেন। ব্যোমকেশ ভ্রুক্ষেপ না করে টেবিলের ওপর থেকে নটরাজের পুতুলটা তুলে নিয়ে জিজ্ঞেস করল, এটা কতদিন হলো তৈরি করেছেন? ভ্রুকুটি করে স্যার দিগিন্দ্র চিন্তা করলেন, তারপর বললেন, তা দিন 15-20 হবে। কেন বলো তো? না, অমনি। আচ্ছা, আজ উঠি, কাল আবার আসবো। নমস্কার। বলে ব্যোমকেশ উঠে দাঁড়ালো। বাড়ি ফিরতেই চাকর পুঁটিরাম একখানা খাম ব্যোমকেশের হাতে দিয়ে বলল, একজন তকমা পড়া চাপরাশি দিয়ে গেছে। খামের ভেতর শুধু একটি ভিজিটিং কার্ড, তার এক পিঠে ছাপার অক্ষরে লেখা আছে কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণ রায়, অন্য পিঠে পেন্সিল দিয়ে লেখা, এইমাত্র কলকাতায় পৌঁছিয়াছি, গ্র্যান্ড হোটেলে আছি। কত দূর? ব্যোমকেশ কার্ডখানা টেবিলের একপাশে রেখে দিয়ে আরাম কেদারায় বসে পড়ল। কড়িকাঠের দিকে চোখ তুলে চুপ করে রইল। কুমার বাহাদুর হঠাৎ এসে পড়ায় সে মনে মনে খুশি হয় নাই বুঝলাম। প্রশ্ন করাতে সে বলল, এক পক্ষের উৎকণ্ঠা অনেক সময় অন্য পক্ষে সঞ্চারিত হয়। কুমার বাহাদুরের আসার ফলে বুড়ো যদি ভয় পেয়ে মতলব বদলায়, তাহলেই সব মাটি। আবার নতুন করে কাজ আরম্ভ করতে হবে। সমস্ত সন্ধ্যাটা সে একভাবে আরাম চেয়ারে পড়ে রইল। রাত্রে আমরা দুজনে একই ঘরে 2টি পাশাপাশি খাটে শুতাম। বিছানায় শুয়ে অনেকক্ষণ গল্প চলত। আজ কিন্তু ব্যোমকেশ একটা কথাও বলল না। আমি কিছুক্ষণ একতরফা কথা বলে শেষে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম যে আমি, ব্যোমকেশ ও স্যার দিগিন্দ্র হীরার মার্বেল দিয়ে গুলি খেলছি। মার্বেলগুলি ব্যোমকেশ সব জিতে নিচ্ছে। স্যার দিগিন্দ্র মাটিতে পা ছড়িয়ে বসে চোখ রোগড়ে কাঁদছে। এমন সময় চমকে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম ব্যোমকেশ অন্ধকারে আমার খাটের পাশে বসে আছে। আমার নিঃশ্বাসের শব্দে বোধহয় বুঝতে পারলো আমি জেগেছি। বলল, দেখো, আমার দৃঢ় বিশ্বাস হিরেটা বসবার করে টেবিলের উপর কোনোখানে আছে। জিজ্ঞাসা করলাম, রাত্রি কটা? ব্যোমকেশ বলল, 2:30। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? বুড়ো বসবার ঘরে ঢুকেই প্রথমেই টেবিলের দিকে তাকায়। আমি পাশ ফিরে শুয়ে বললাম, তাকাক, তুমি এখন চোখ বুজে শুয়ে পড়োগে। ব্যোমকেশ নিজ মনেই বলতে লাগলো, টেবিলের দিকে তাকায় কেন? নিশ্চয়ই দেরাজের মধ্যে। না, যদি থাকে টেবিলের ওপরেই আছে। কি কি জিনিস আছে টেবিলের ওপর? হাতির দাঁতের দোয়ারদান, টাইম পিস ঘড়ি, গদের শিশি, কতগুলো বই, ব্লটিং প্যাড, সিগারের বাক্স, পিনকুশন, নটরাজ। শুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়লাম। রাত্রে যতবার ঘুম ভাঙল অনুভব করলাম ব্যোমকেশ অন্ধকারে ঘরময় পায়চারি করে বেড়াচ্ছে। সকালে ব্যোমকেশ কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণকে একখানা চিঠি লিখে ডাকে পাঠিয়ে দিল। সংক্ষেপে জানালো যে চিন্তার কোনো কারণ নেই, শনিবার কোনো সময় দেখা হবে। তারপর আবার দুজনে বের হলাম। ব্যোমকেশের মুখ দেখে বুঝলাম সারা রাত্রি জাগরণের ফলে সে মনে মনে কোনো একটা সংকল্প করেছে। স্যার দিগিন্দ্র আজ বসার ঘরেই ছিলেন। আমাদের দেখে সাড়ম্বরে সম্ভাষণ করলেন, এই যে মানিক জোর, এসো এসো, আজ বাড়ি সকাল সকাল। ওরে, কে আছিস? বাবুদের চা দিয়ে যা। ব্যোমকেশ বাবুকে আজ বড় শুকনো দেখছি, দুশ্চিন্তায় রাত্রে ঘুম হয়নি বুঝি? ব্যোমকেশ টেবিল থেকে নটরাজের মূর্তিটি হাতে নিয়ে আস্তে আস্তে বলল, এই পুতুলটিকে আমি ভালোবেসে ফেলেছি। কাল সমস্ত রাত্রি এর কথা ভেবেই ঘুমোতে পারিনি।
পূর্ণ 1 মিনিট কাল দুজনে পরস্পরের চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে নিঃশব্দে মনে মনে কি যুদ্ধ হলো বলতে পারি না। 1 মিনিট পরে স্যার দিগেন্দ্র সকৌতুকে হেসে উঠে বললেন, ব্যোমকেশ, তোমার মনের কথা বোধহয় আমি বুঝেছি। অত সহজে এ বুড়োকে ঠকাতে পারবে না। ওটার জন্য রাত্রে তোমার ঘুম হয়নি বলছিলে না? আচ্ছা বেশ, তোমাকে ওটা আমি দান করলাম। ব্যোমকেশের হতবুদ্ধি মুখের দিকে ব্যঙ্গপূর্ণ কটাক্ষ করে বললেন, কেমন হলো তো? কিন্তু মূর্তিটা খুব দামি, ভেঙে নষ্ট করো না যেন। মুহূর্ত মধ্যে নিজেকে সামলে নিয়ে ব্যোমকেশ বলল, ধন্যবাদ বলে মূর্তিটি রুমালে মুড়ে পকেটে পুরল। তারপর যথারীতি ব্যর্থ অনুসন্ধান করে বেলা 10টা নাগাদ বাসায় ফিরলাম। চেয়ারে বসে ব্যোমকেশ সনিঃশ্বাসে বলল, না, ঠকে গেলুম। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলো তো? আমি তো তোমাদের কথাবার্তা ভাবভঙ্গি কিছুই বুঝতে পারলাম না। পকেট থেকে পুতুলটা বের করে ব্যোমকেশ বলল, নানা কারণে আমার স্থির বিশ্বাস হয়েছিল যে নটরাজের ভেতরেই হিরেটা আছে। ভেবে দেখো, এমন সুন্দর লুকোবার জায়গা আর কি হতে পারে? হিরেটা চোখের সামনে টেবিলের উপর পড়ে রয়েছে, অথচ কেউ দেখতেই পাচ্ছে না। পুতুলটা স্যার দিগেন্দ্র ছাঁচে ঢালাই করেছেন, সুতরাং প্লাস্টারের সঙ্গে সঙ্গে হিরেটা ছাঁচের মধ্যে ঢেলে দেওয়া কিছুমাত্র শক্ত কাজ নয়। তাতে স্যার দিগেন্দ্রের মনস্কামনা সম্পূর্ণ সিদ্ধ হয়। অর্থাৎ যে হিরেটার প্রতি তাঁর এত ভালোবাসা, সেটা সর্বদা কাছাকাছিই থাকে, অথচ কারো সন্দেহই হয় না। যে দিক থেকেই দেখা যাক, সমস্ত যুক্তি অনুমান ওই পুতুলটার দিকেই নির্দেশ করছে। আমার নিঃসংশয় ধারণা হয়েছিল যে হিরেটা আর কোথাও থাকতে পারে না। আজ ঠিক করে বেরিয়েছিলুম যে পুতুলটা চুরি করব, কিন্তু বুড়োর কাছে ঠকে গেলুম। শুধু তাই নয়, বুড়ো আমার মনের ভাব বুঝে বিদ্রূপ করে পুতুলটা আমায় দান করে দিলে। কাটা ঘায়ে নুনের ছিটে দিতে বুড়ো 1 নম্বর। মোটের ওপর আমার থিওরিটাই ভেস্তে গেল। এখন আবার গোড়া থেকে শুরু করতে হবে। আমি বললাম, কিন্তু সময়ও তো আর নেই, মাঝে মাত্র 1 দিন। ব্যোমকেশ পুতুলটার নিচে পেন্সিল দিয়ে ক্ষুদ্র অক্ষরে নিজের নামের অদ্যাক্ষরটা লিখতে লিখতে বলল, মাত্র 1 দিন। বোধহয় প্রতিজ্ঞা রক্ষা করা হলো না। এদিকে কুমার বাহাদুর এসে হানা দিয়ে বসে আছেন। না, বুড়ো সব দিক থেকেই হাস্যাস্পদ করে দিলে। লাভের মধ্যে দেখছি কেবল এই পুতুলটা। মুখের একটা ভঙ্গি করে ব্যোমকেশ মূর্তিটা টেবিলের ওপর রেখে দিল। তারপর বুকে ঘাড় গুঁজে নীরবে বসে রইল। বিকালে নিয়মিত স্যার দিগেন্দ্রের বাড়িতে গেলাম। শুনলাম কর্তা এইমাত্র বাইরে গিয়েছেন। ব্যোমকেশ তখন নতুন পথ ধরল। আমাকে সরে যেতে ইঙ্গিত করে উজরে সিং থাপার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করল। আমি একাকী বাগানে বেড়াতে লাগলাম। ব্যোমকেশ ও উজরে সিং বারান্দার 2 টুলে বসে অমায়িকভাবে আলাপ করছে। মাঝে মাঝে চোখে পড়তে লাগলো। ব্যোমকেশ ইচ্ছা করলে খুব সহজে মানুষের মন ও বিশ্বাস জয় করে নিতে পারত, কিন্তু উজরে সিং থাপার পাহাড়ি হৃদয় গলিয়ে তার পেট থেকে কথা বের করতে পারবে কি না, এ বিষয়ে আমার মনে সন্দেহ জাগতে লাগলো। ঘন্টা 2 পর আবার যখন দুজনে পথে বের হলাম, তখন ব্যোমকেশ বলল, কিছুই হলো না। উজরে সিং লোকটি হয় নিরেট বোকা, নয় আমার চেয়ে বুদ্ধিমান। বাসায় ফিরে এলে চাকর খবর দিল, একটি লোক দেখা করতে এসেছিল। আমাদের আশায় আধ ঘন্টা অপেক্ষা করে আবার আসবে বলে চলে গেছে। ব্যোমকেশ ক্লান্তভাবে বলল, কুমার বাহাদুরের পেয়াদা। এই ব্যর্থ ঘোরাঘুরি ও অন্বেষণে আমি পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম। বললাম, আর কেন ব্যোমকেশ, ছেড়ে দাও। এই যাত্রা কিছু হলো না। কুমার সাহেবকেও জবাব দিয়ে দাও।
মিছে তাকে সংশয়ের মধ্যে রেখে কোনো লাভ নেই। টেবিলের সামনে বসে নটরাজ মূর্তিটা উল্টে পাল্টে দেখতে দেখতে ম্রিয়মান কণ্ঠে ব্যোমকেশ বলল, দেখি, কালকের দিনটা এখনো তো হাতে আছে। যদি কাল সমস্ত দিনে কিছু না করতে পারি। তার মুখের কথা শেষ হলো না। চোখ তুলে দেখি তার মুখ উত্তেজনায় লাল হয়ে উঠেছে। সে নিষ্পলক বিস্ফারিত দৃষ্টিতে নটরাজ মূর্তির দিকে তাকিয়ে আছে। বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো? ব্যোমকেশ কম্পিত হস্তে মূর্তিটা আমার চোখের সামনে ধরে বলল, দেখো দেখো, নেই। মনে আছে আজ সকালে পেন্সিল দিয়ে পুতুলটার নিচে ব অক্ষর লিখেছিলুম, সে অক্ষরটা নেই। দেখলাম সত্যিই অক্ষরটা নেই, কিন্তু সেজন্য এত বিচলিত হওয়ার কি আছে? পেন্সিলের লেখা মুছে যেতেও তো পারে। ব্যোমকেশ বলল, বুঝতে পারছো না? হঠাৎ সে হো হো করে হেসে উঠল। উফ, বুড়ো কি ধাপ্পায় দিয়েছে! একেবারে উল্লুক বানিয়ে ছেড়ে দিয়েছিল হে। যা হোক, বাঘেরও ঘোগ আছে। পুঁটিরাম। ভৃত্য পুঁটিরাম এলে ব্যোমকেশ জিজ্ঞেস করল, যে লোকটি আজ এসেছিল তাকে কোথায় বসিয়েছিলে? আগে এই ঘরে। তুমি বরাবর এই ঘরে ছিলে? আগে হ্যাঁ, তবে মাঝে তিনি এক গ্লাস জল চাইলেন, তাই। আচ্ছা, যাও। ব্যোমকেশ কিছুক্ষণ নিঃশব্দে বসে হাসতে লাগলো। তারপর উঠে পাশের ঘরে যেতে যেতে বলল, তুমি শুনে হয়তো আশ্চর্য হবে, হিরেটা আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত এই টেবিলের উপর রাখা ছিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বলো কি হে, হঠাৎ মাথা খারাপ হয়ে গেল নাকি? পাশের ঘর থেকে ব্যোমকেশ ফোন করছে শুনতে পেলাম। কুমার ত্রিদিবেন্দ্র? হ্যাঁ, আমি ব্যোমকেশ। কাল বেলা 10টার মধ্যে পাবেন। আপনার স্পেশাল ট্রেন যেন ঠিক থাকে, পাওয়া মাত্র রওনা হবেন। না না, এখানে থাকা বোধহয় নিরাপদ হবে না। আচ্ছা আচ্ছা, ওসব কথা পরে হবে। ভুলবেন না, 10:30টার মধ্যে কলকাতা ছাড়া চাই। আচ্ছা, আপনার কিছু করে কাজ নেই। স্পেশাল ট্রেনের বন্দোবস্ত আমি করে রাখব। কাউকে কিছু বলবেন না। না, আপনার সেক্রেটারিকেও নয়। আচ্ছা, নমস্কার। তারপর হ্যাটকোট পরে বোধ করি স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করতে বের হলো। ফিরতে রাত হবে, তুমি শুয়ে পড়ো। আমাকে শুধু এইটুকু বলে চলে গেল। রাত্রে ব্যোমকেশ কখন ফিরল জানতে পারিনি। সকাল 8:30টার সময় যথারীতি দুজনে বের হলাম। বের হওয়ার সময় দেখলাম নটরাজ মূর্তিটা যথাস্থানে নেই। সেদিকে ব্যোমকেশের দৃষ্টি আকর্ষণ করতে সে বলল, আছে, সেটাকে সরিয়ে রেখেছি। স্যার দিগীন্দ্র তাঁর বসার ঘরেই ছিলেন। আমাদের দেখে বললেন, তোমাদের দৈনিক আক্রমণ আমার গা সওয়া হয়ে গিয়েছে। এমনকি যতক্ষণ তোমরা আসনি একটু ফাঁকা ফাঁকা ঠেকছিল। ব্যোমকেশ বিনীতভাবে বলল, আপনার উপর অনেক জুলুম করেছি, কিন্তু আর করব না। এই কথাটি আজ জানাতে এলুম। জয় পরাজয় এক পক্ষের আছেই, সেজন্য দুঃখ করা মূঢ়তা। কাল থেকে আর আমাদের দেখতে পাবেন না। আপনি অবশ্য জানেন যে আপনার ভাইপো এখানে গ্র্যান্ড হোটেলে এসে আছেন। তাকে কাল একরকম জানিয়েই দিয়েছি যে তার এখানে থেকে আর কোনো লাভ নেই। আজ তাকে শেষ জবাব দিয়ে দেব। স্যার দিগীন্দ্র কিছুক্ষণ কুঞ্চিত চোখে ব্যোমকেশকে দেখলেন। ক্রমে তার মুখে সেই বুলডগ হাসি ফুটে উঠল। বললেন, তোমার সুবুদ্ধি হয়েছে দেখে খুব খুশি হলাম। খোকাকে বলো বৃথা চেষ্টা করে যেন সময় নষ্ট না করে। আচ্ছা, বলবো। টেবিলের উপর আরেকটি নটরাজ মূর্তি রাখা হয়েছে দেখে সেটা তুলে নিয়ে ব্যোমকেশ বলল, এই যে আরেকটা তৈরি করেছেন দেখছি। আপনার উপহারটি আমি যত্ন করে রেখেছি, শুধু সৌন্দর্যের জন্য নয়, আপনার স্মৃতিচিহ্ন হিসেবেও আমার কাছে তার দাম অনেক। কিন্তু যদি কখনো দৈবাত ভেঙে যায়, আর একটি পাবো কি? স্যার দিগীন্দ্র প্রসন্নভাবে বললেন, বেশ, যদি ভেঙে যায় ঠিক আছে, আর একটা পাবে।
আমার বাড়িতে ঢুকে তোমার শিল্পকলার প্রতি অনুরাগ জন্মেছে, এটাও কম লাভ নয়। গভীর বিনয় সহকারে ব্যোমকেশ বলল, আগে হ্যাঁ, এতদিন আমার মনের ওই দিকটা একেবারে পর্দা দিয়ে ঢাকা ছিল। তো এই কদিন আপনার সংসর্গে এসে ললিত কলার রস পেতে শুরু করেছি। বুঝেছি ওর মধ্যে কি অমূল্য রত্ন লুকোনো আছে। ওই ছবিখানাও আমার বড্ড ভালো লাগে। ওটা কি আপনারই আঁকা? স্যার দিগেন্দ্রের পশ্চাতে দেয়ালের গায়ে একটা সুন্দর নিসর্গ দৃশ্যের ছবি টাঙানো ছিল। ব্যোমকেশ অঙ্গুলি নির্দেশ করে দেখালো। মুহূর্তের জন্য স্যার দিগেন্দ্র ঘাড় ফেরালেন। সেই ক্ষণিক অবকাশে ব্যোমকেশ এক অদ্ভুত হাতের কসরত দেখালো। টিকটিকি যেমন করে শিকার ধরে, তেমনিভাবে তার একটা হাত টেবিলের ওপর থেকে নটরাজ মূর্তিটা তুলে নিয়ে পকেটে ঢোকালো, আর অন্য হাতটা সঙ্গে সঙ্গে আর একটা নটরাজ মূর্তি তার স্থানে বসিয়ে দিল। স্যার দিগেন্দ্র যখন আবার সামনে ফিরলেন, তখন ব্যোমকেশ আগের মতোই মুগ্ধভাবে দেয়ালের ছবিটার দিকে চেয়ে আছে। আমার বুকের ভেতরটা এমন অসম্ভব রকম ধরফর করতে লাগলো যে স্যার দিগেন্দ্র যখন সহজ কণ্ঠে বললেন, হ্যাঁ ওটা আমারই আঁকা, তখন কথাগুলো আমার কানে অত্যন্ত অস্পষ্ট আর দুরাগত বলে মনে হলো। ভাগ্যে সে সময় তিনি আমার মুখের প্রতি দৃষ্টিপাত করেননি, না হলে ব্যোমকেশের হাতের কসরত হয়তো আমার মুখের উদ্বেগ থেকেই ধরা পড়ে যেত। ব্যোমকেশ ধীরে সুস্থে উঠে বলল, এখন তাহলে আসি। আপনার সংসর্গে এসে আমার লাভই হয়েছে, এ কথা আমি কখনো ভুলব না। আশা করি আপনিও আমাদের ভুলতে পারবেন না। যদি কখনো দরকার হয় মনে রাখবেন, আমি একজন সত্যান্বেষী। সত্যের অনুসন্ধান করাই আমার পেশা। চলো অজিত। আচ্ছা চললুম তবে, নমস্কার। দরজার কাছ থেকে একবার ফিরে দেখলাম স্যার দিগেন্দ্র ভ্রুকুটি করে সন্দেহ প্রখর দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে আছেন, যেন ব্যোমকেশের কথার কোনো একটি অতি গূঢ় ইঙ্গিত বুঝি বুঝি করেও বুঝে উঠতে পারছেন না। বাড়ির বাইরে আসতেই একটা খালি ট্যাক্সি পাওয়া গেল। তাতে চড়ে বসে ব্যোমকেশ হুকুম দিল, গ্র্যান্ড হোটেল। আমি তার হাত চেপে ধরে বললাম, ব্যোমকেশ এসব কি কাণ্ড? ব্যোমকেশ হেসে বলল, এখনো বুঝতে পারছো না? এই আশ্চর্য। আমি যে অনুমান করেছিলুম হিরেটা নটরাজের মধ্যেই আছে, তা ঠিকই আন্দাজ করেছিলাম। বুড়ো বুঝতে পেরে আমাকে ধোকা দেওয়ার জন্য পুতুলটা আমায় দিয়েছিল। তারপর আরেকটা ঠিক ওই রকম মূর্তি তৈরি করে কাল সন্ধেবেলা গিয়ে আসলটার সঙ্গে বদল করে এনেছিল। যদি এই অস্পষ্ট ব অক্ষরটি লেখা না থাকতো তাহলে আমি জানতেও পারতুম না। বলে পুতুলটা উল্টে দেখালো। দেখলাম পেন্সিলে লেখা অক্ষরটা বিদ্যমান রয়েছে। ব্যোমকেশ বলল, কাল যখন এই ব অক্ষরটি যথাস্থানে দেখতে পেলুম না, তখন এক নিমেষে সমস্ত ব্যাপার আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। আজ প্রথমে গিয়েই বুড়ো টেবিল থেকে নটরাজটি উল্টে দেখলুম, আমার সেই ব মার্কা নটরাজ। অন্য মূর্তিটা পকেটেই ছিল। ব্যাস, তারপর হাত সাফাই তো দেখতেই পেলে। আমি রুদ্ধশ্বাসে বললাম, তুমি তুমি ঠিক জানো হিরেটা ওর মধ্যেই আছে? হ্যাঁ, ঠিক জানি, কোনো সন্দেহ নেই। কিন্তু কিন্তু যদি না থাকে? ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল, শেষে বলল, তাহলে বুঝবো পৃথিবীতে সত্য বলে কোনো জিনিস নেই। শাস্ত্রের অনুমান খণ্ডটা একেবারেই মিথ্যা। গ্র্যান্ড হোটেলে কুমার ত্রিদিবেন্দ্র একটা আস্ত স্যুট ভাড়া করেছিলেন। আমরা তাঁর বসার ঘরে পদার্পণ করতেই তিনি দু হাত বাড়িয়ে ছুটে এলেন। কি হলো ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ নিঃশব্দে নটরাজ মূর্তিটা টেবিলের ওপর রেখে তার দিকে আঙুল দেখালো। হতবুদ্ধিভাবে কুমার বাহাদুর বললেন, এটা তো দেখছি কাকার নটরাজ, কিন্তু আমার সীমন্ত হীরা ওর মধ্যেই আছে। ওর মধ্যে? হ্যাঁ, ওরই মধ্যে। কিন্তু আপনার যাবার বন্দোবস্ত সব ঠিক আছে তো? 10:30টার সময় আপনার স্পেশাল ছাড়বে।
কুমার বাহাদুর অস্থির হয়ে বললেন, কিন্তু আমি যে কিছুই বুঝতে পারছি না। ওর মধ্যে আবার আমার সীমন্ত হীরা কি বলছেন? বিশ্বাস হচ্ছে না? বেশ, পরীক্ষা করে দেখুন। বলে পাথরের কাগজ চাপা তুলে নিয়ে ব্যোমকেশ মূর্তিটার ওপর সজোরে আঘাত করতেই সেটা বহু খণ্ডে চূর্ণ হয়ে গেল। এই নিন আপনার সীমন্ত হীরা। ব্যোমকেশ হীরাটা তুলে ধরল। তার গায়ে তখনও প্লাস্টার জুড়ে আছে, কিন্তু বুঝতে বিলম্ব হলো না যে ওটা সত্যিই হীরা বটে। কুমার বাহাদুর ব্যোমকেশের হাত থেকে হীরেটা প্রায় কেড়ে নিলেন। কিছুক্ষণ একাগ্র নির্নিমেষ দৃষ্টিতে তার দিকে চেয়ে থেকে মোহল্লাসে বলে উঠলেন, হ্যাঁ, এই তো আমার সীমন্ত হীরা। এই যে এর ভেতর থেকে নীল আলো ঠিকরে বেরোচ্ছে। ব্যোমকেশ বাবু, আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। আপাতত যত শীঘ্র পারেন বেরিয়ে পড়ুন। খুড়োমশাই যদি ইতিমধ্যে জানতে পারেন তাহলে আবার হিরে হারাতে কতক্ষণ? না না, আমি এখনই বেরোচ্ছি। কিন্তু আপনার সে পরে হবে। নিরাপদে বাড়ি পৌঁছে তার ব্যবস্থা করবেন। কুমার বাহাদুরকে স্টেশনে রওনা করে দিয়ে আমরা বাসায় ফিরলাম। আরাম কেদারায় অঙ্গ ছেড়ে দিয়ে ব্যোমকেশ পরম সার্থকতার হাসি হেসে বলল, আমি শুধু ভাবছি, বুড়ো যখন জানতে পারবে তখন কি করবে। দিন কয়েক পর কুমার বাহাদুরের নিকট থেকে একখানি ইনসিওর করা খাম এলো। চিঠির সঙ্গে একখানা চেক পিন দিয়ে আঁটা। চেকে অঙ্কের হিসেবটা দেখে চোখ ঝলসে গেল। পত্রখানা এইরকম: ব্যোমকেশ বাবু, আমার চিরন্তন কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ যাহা পাঠাইলাম, জানি আপনার প্রতিভার তাহা যোগ্য নয়। তবু আশা করি আপনার অমনোনীত হইবে না। ভবিষ্যতে আপনার সহিত সাক্ষাতের প্রত্যাশায় রহিলাম। এবার যখন কলকাতায় যাইব, আপনার মুখে সমস্ত বিবরণ শুনিব। অজিতবাবুকেও আমার ধন্যবাদ জানাইবেন। তিনি সাহিত্যিক, সুতরাং টাকার কথা তুলিয়া তাহার সারস্বত সাধনার অমর্যাদা করিতে চাই না। হায় রে পোড়া কপালে সাহিত্যিক! কিন্তু যদি তিনি নামধাম বদল করিয়া এই হীরাহরণের গল্পটা লিখিতে পারেন, তাহা হইলে আমার কোনো আপত্তি নাই জানিবেন। শ্রদ্ধা ও নমস্কার গ্রহণ করিবেন। ইতি প্রতিভামুগ্ধ শ্রী ত্রিদিবেন্দ্র নারায়ণ রায়। এতক্ষণ শুনছিলেন ব্যোমকেশ সিরিজের গল্প সীমন্ত হীরা। গল্পটি আপনাদের কেমন লাগলো তা লিখে জানাবেন। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি আমাদের পুরনো বন্ধু হন তাহলে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্পবাবুর আসর। নমস্কার।